2025-এ তোমরা প্রত্যেকেই কম বেশি জানো যে অনেকগুলো ফর্ম ফিল আপ হতে চলেছে, যেগুলোর অলরেডি নোটিফিকেশন আমাদের পিএসসি দিয়েছে। তার মধ্যে ক্লার্কশিপ থেকে শুরু করে মিসলেনিয়াস এবং অ্যাসিস্ট্যান্ট টিচার থেকে শুরু করে মোটর ভেহিকেল ইন্সপেক্টর থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু এর মধ্যে থাকবে। ওকে, তো হিউজ একটা নোটিফিকেশন বেরোবে এবং তার সাথে সাথে 25-এই ম্যাক্সিমাম পরীক্ষা হবে। দু একটা কিছু এক্সাম 2026-এর জন্য যাবে। অর্থাৎ 2025 আমাদের কাছে ভীষণ একটা ভাইটাল ইয়ার হতে চলেছে। এখানে সমস্ত ধরনের এক্সাম, যেটা আমরা সেন্টার বলো, সেন্ট্রাল বলো বা স্টেট বলো, সমস্ত ধরনের এক্সাম কিন্তু আমাদের কন্ডাক্ট হতে চলেছে 2025। তো সেই কারণে আমরা একটা ফাউন্ডেশন বা স্টার্ট করছি, যেটা আমাদের সমস্ত সাবজেক্টগুলোকে কভার করবে। ওকে, তো তার মধ্যে প্রথম যে ক্লাসটা আমাদের আজকে থাকবে, ওটা হচ্ছে ইংলিশ ক্লাস। ওকে, তো ইংলিশ ক্লাস আমাদের হচ্ছে ম্যাডাম নেবেন। তো তোমরা আজকে সেই ইংলিশ ক্লাস ম্যাডামের ক্লাস তোমরা করবে। ঠিক আছে, করে দেখো কেমন লাগে ক্লাস, আমাদের ফিডব্যাক অবশ্যই জানাবে। ওকে, চলো তাহলে আজকে ইংলিশ ক্লাস তোমরা শুরু করো, ম্যাডামের সাথে তোমরা ক্লাস জয়েন করো। ওকে, হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি স্মৃতিলেখা জানা তোমাদের ইংলিশ ক্লাস নেব আজ থেকে। সবাই কেমন আছো বলো? হ্যালো, অ্যাম আই অডিবল? ভালো। হ্যাঁ ম্যাম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তোমরা সবাই ভালো আছো তো? হ্যাঁ ম্যাম। ঠিক আছে, চলো আজ থেকে ইংলিশ ক্লাস স্টার্ট করব। এবার তোমাদের এখানে কেউ আছে যে ইংলিশ অনার্স আছে কারোর? মানে ইংলিশ অনার্স নিয়ে পড়েছো? আমি স্যার, আমি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, ভালো। আচ্ছা দেখো, এবার আমাদের কম্পিটিটিভ এক্সামে ইংলিশের গুরুত্বটা তোমরা নিশ্চয়ই জানো। সব পরীক্ষাতে যদিও ইংলিশ থাকে না, তবে যে সমস্ত পরীক্ষাতে থাকে যথেষ্ট মার্কসেরই থাকে এবং সেগুলো কভার করা মানে খুবই টাফ হয়ে যায় মাঝে মাঝে, কারণ ইংলিশটা একটা ভাস্ট সিলেবাস থাকে। এবার ওগুলো সব কভার করাটা খুব চাপের হয়। এবার তোমরা যদি ইজিলি দেখো ইংলিশটাকে, তাহলে খুব ভালোভাবে জিনিসগুলো করতে পারবে। এবার কি হয় বলো তো, সবাই ইংলিশটাকে দেখে ভয় পায়, ইংলিশকে দেখে অনেকে ভয় পেয়ে যায় ফার্স্টে, এই জন্য তারা ইজিলি অ্যাক্সেস করতে পারে না। কিন্তু তোমরা যদি জিনিসটাকে ইজিলি দেখো, দেখবে খুবই সহজ, অতটাও কঠিন নয়। ঠিক আছে, এবার আজকের ফার্স্ট ক্লাস তোমাদের শুরু করব। আমি ভেবেছি তোমাদের ভার্ব দিয়ে ক্লাস শুরু করব, কারণ পার্টস অফ স্পিচের যে 8টা ভাগ আছে, অনেক স্যার ম্যাডামই আছে যারা নাউন দিয়ে শুরু করে, বাট আমি ঠিক করেছি ভার্ব দিয়ে শুরু করব। তার কারণ একটা সেন্টেন্স বলো বা একটা প্যারাগ্রাফ, লেটার, যা কিছু বলো, মানে তার মেন অংশটাই ভার্ব। তো সেটাকে যদি আমরা ফার্স্টে ভালোভাবে না জানি, তো বাদবাকি জিনিসগুলো বুঝতে আমার মনে হয় একটু প্রবলেম হবে। তো তার জন্য আগে ভার্বটা ভালো করে জেনে নিই, তারপর বাদবাকি পার্টস অফ স্পিচ বা বাদবাকি জিনিসগুলো আমরা কভার করব। তাই তো, তাহলে ভার্ব দিয়ে শুরু করছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম। স্যার সবসময় পড়ায় তো ভুলে স্যার হয়ে যাচ্ছে না? হ্যাঁ। চলো, আজকের টপিক ভার্ব। আচ্ছা, ভার্ব মানে আমরা কি বুঝি একটু সবাই আমাকে বলো, যে যেটা জানো। আমাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, হ্যাঁ, মানে ভুল হোক ঠিক হোক বলতে পারো, কোনো চাপ নেই। মানে এক কথায় ভার্ব মানে আমরা কি বুঝি? ক্রিয়া। হ্যাঁ, কোনো ক্রিয়া। কাজ করা বা হওয়াকে। একদম 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 ঠিক আছে, হ্যাঁ, কোনো কাজ করা বা হওয়াকে। এবার এখানে কাজ করা মানে আমরা হয়তো বুঝি কোনো, ছোটবেলায় যখন স্যার বলতো কাজ করা, আমরা হয়তো ভাবছি তাহলে কোনো পরিশ্রম হবে, এরকম কোনো কাজ করাকে বোধহয় ভার্ব বলে। কিন্তু এখানে কি ঘুমোনোটাকেও ভার্ব বলবো, তাকানোটাকেও ভার্ব বলবো। ঠিক আছে, মানে যে কোনো কিছু করাকে, সেটাকেই আমরা ভার্ব বলবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে যদি দেখি ভার্ব ক রকমের হয়, মানে মেনলি ভার্বের কটা ভাগ, যদি প্রাথমিক ভাগটা আমরা বলি, কেউ জেনে থাকলে বলো। এটা তো ছোটবেলায় বাচ্চাবেলায় পড়ে এসেছি আমরা কেজি স্কুলে।
বলো। হ্যালো, 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 শোনা যাচ্ছে? হ্যাঁ, কেউ একজন বলো ভার্বের কটা ভাগ? আচ্ছা ঠিক আছে, আমি বলছি। সবাই মনে হয় ভুলে টুলে গেছে, নাহলে ভয়ে বলছে না। ঠিক আছে, আমি বলছি। ভার্বকে আমরা মেনলি প্রাথমিকভাবে যে দুটো ভাগে ভাগ করতে পারি সেটা হচ্ছে মেন ভার্ব আর হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ঠিক আছে, মেন ভার্ব আর অক্সিলিয়ারি ভার্ব। এবার মেন ভার্ব মানে বলো, তোমরা একটু রেসপন্স করো। সবাই চুপ। আচ্ছা ঠিক আছে, চলো আমি পড়াচ্ছি, তোমরা শোনো তাহলে ভালো করে। আচ্ছা, মেন ভার্ব মানে যেটা আমাদের সেন্টেন্সের মধ্যে মেন ভার্ব থাকবে। মানে ধরো কি বলবো, আচ্ছা ঠিক আছে, ধরো সি ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে, আমি এখানে বাক্যটা লিখছি। ঠিক আছে, একটা আমি সেন্টেন্স বলছি। সি ইজ রাইটিং এ লেটার। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা মেন ভার্ব বলি তাহলে এটা, আর যদি অক্সিলিয়ারি ভার্ব বলি তাহলে এটা। ঠিক আছে, তাহলে এবার অক্সিলিয়ারি ভাগেরও আবার ভাগ আছে। ঠিক আছে, যেরকম প্রাইমারি অক্সিলিয়ারি আছে, আবার মোডাল অক্সিলিয়ারি আছে। ঠিক আছে, তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি কোনগুলো আর মডাল অক্সিলিয়ারি কোনগুলো দেখো। am is আর প্রাইমারি, আর shall, should, can, could এগুলো মডাল। হুম হুম, একদম। আচ্ছা, আবার প্রাইমারি অক্সিলিয়ারি আবার 3 রকমের ভাগ আছে। যেরকম দেখো, যেগুলোকে আমরা বলি বি ভার্ব। বি ভার্ব বলি আমরা, সবাই জানো, ছোট থেকে পড়েছি। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিন, বিং, এগুলো। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বিং, বিন, এগুলো। আচ্ছা, তারপরে আমরা জানি ডু ভার্ব। ডু ভার্ব জানি, ডু, ডাজ, তারপরে ডিড, এগুলো। কেউ কিছু বলবে? তারপরে আমরা জানি হ্যাভ ভার্ব। এর তো 3টেই আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাড দ্য পাস্ট। তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি যে 3টে ভাগ আমরা পাচ্ছি সেটা হচ্ছে এই 3টে, বি ভার্ব, ডু ভার্ব আর হ্যাভ ভার্ব। ঠিক আছে, এবার মডাল অক্সিলিয়ারি কোনগুলো? মডাল অক্সিলিয়ারি কোনগুলো সেটা হচ্ছে ক্যান, কুড, এর অনেক আছে, শুড, উড, মে, এটসেট্রা। লিখলাম না? ঠিক আছে, এরকম প্রচুর আছে। তাহলে এটা গেল অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্বের দুটো ভাগ, তাহলে প্রাইমারি অক্সিলিয়ারি, মডাল অক্সিলিয়ারি। ঠিক আছে, আর মেন ভার্ব তো যেটা আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করব, সেটা কোনো কিছু কাজ করা, যেটা সেটা হয়ে গেল। এইবার দেখো ফাইনাইট ভার্ব। এবার হচ্ছে পরের পেজে যাচ্ছি। ফাইনাইট ভার্ব হচ্ছে আবার মানে ভার্বের আবার দুটো ভাগ আছে। এটা তো হয়ে গেল প্রায় অক্সিলিয়ারি ভার্ব আর মেন ভার্ব। এবার হচ্ছে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, আর একটা আছে নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, এটা একটু বলো অন্তত, কারোর তার কি আইডিয়া আছে? ফাইনাইট ভার্ব মানে আমরা কি জানি বলো? ইংলিশ অনার্স কার আছে বলছি? অনার্স না, এটা তো যে কেউ বলতে পারবে, বলো। ম্যাডাম, ফাইনাইট ভার্ব যেটা টেন্সের সাথে সাথে চেঞ্জ হয়। আচ্ছা, আর কিছু ফাইনাইট ভার্বের সম্বন্ধে? এটা একটা ঠিক আছে। আর নন ফাইনাইট? আর ম্যাম নন ফাইনাইট ম্যাম যেমন জিরান্ড, যেগুলো চেঞ্জ হয় না, একই থাকে। আচ্ছা, এটা একটা বৈশিষ্ট্য। আরো কিছু ফিচার্স আছে, যেরকম ফাইনাইট ভার্বটা আমরা কি বলতে পারি, যেটা হচ্ছে বাক্যটাকে সম্পূর্ণ করে।
সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর নন ফাইনাইট ভার্ব ইউজ করলে বাক্যটা কিন্তু সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়। ফাইনাইট ভার্বটা ধরো আমি আমি এরকম একটা কথা বললাম, ধরো আমি খাই, আমি খাই, তাহলে খাইটা ফাইনাইট ভার্ব, এটা সম্পূর্ণ করছে। আমি খেতে, এবার আমি খেতে যদি বলি এখানে ফুল স্টপ লাগিয়ে দিই, বাক্যর যে সেন্সটা সেটা কি সম্পূর্ণ হলো? হলো না। তার মানে ওটা তখন হয়ে যাচ্ছে নন ফাইনাইট ভার্ব। মানে যেটা বাক্যের পুরো সেন্সটাকে সম্পূর্ণ করছে সেটাকে আমরা বলবো ফাইনাইট, আর যেটা অসম্পূর্ণ করছে মানে পুরো কমপ্লিট হচ্ছে না সেটাকে বলবো নন ফাইনাইট। আর তুমি যেটা বললে সেটাও ঠিক আছে, বুঝতে পেরেছো? আমরা ঘুড়ি ওড়াতে, ঘুড়ি ওড়াতে বলে চুপ হ্যাঁ করে ম্যাম। যাব। হ্যাঁ, ঘুড়ি ওড়াতে, তার ঘুড়ি ওড়াতে কি যাবো না যাবো না কি তারপরে, সেটা নন ফাইনাইট হয়ে যাবে। কিন্তু আমরা ঘুড়ি ওড়াতে যাচ্ছি বা আমরা ঘুড়ি ওড়াতে যাব, সেটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেল। ঠিক আছে, এই দুটো হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট। এটা আমরা সহজে ইজিলি এইটা বলে বুঝে যাব। ঠিক আছে, এবার কি বলতো, প্রচুর গ্রামার বইতে বিভিন্ন ধরনের ডেফিনেশন তোমরা পাবে। ঠিক আছে, গ্রামার বই প্রচুর মার্কেটে পাওয়া যায়, কিছু একটা পড়লেই হয়ে গেল। কিন্তু কি বলতো, ইজিলি যদি আমরা জিনিসটাকে বুঝতে পারি, সবসময় বইয়ের ভাষা যদি একদম ডিটো মুখস্থ করতে থাকি না, হয় না, ওই দুদিন পরে ভুলেই যাব। কিন্তু আমরা যদি সহজে একটা এমনভাবে জিনিস বুঝে যাই যেটা আমাদের সারা জীবন মনে থাকতে পারে, তো যেটা বুঝলে আমি আনসার করতে পারবো তাহলেই হলো। বইয়ের ভাষা ডিটো মুখস্থ করে লাভ আছে, তাই না? আচ্ছা চলো, এবার ফাইনাইট ভার্বকে দুভাগে আবার ভাগ করা যায়। সেটা কি? ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। আচ্ছা, এটা কি? আচ্ছা, এবার একটা কথা বলি, ইংলিশে সেই ভালো করতে পারবে যে ইংরাজির সাথে সাথে কিন্তু বাংলাটাকেও খুব ভালোভাবে জানবে। অনেক স্যার আছে ইংরাজির সাথে সাথে বাংলাতেও খুব ভালো, আবার অনেক স্যার আছে শুধু ইংরাজিটাই ভালো বোঝে, বাংলাটা বোঝে না। আমার মতে ইংরাজির সাথে সাথে বাংলা ব্যাকরণটাকেও যদি ভালোভাবে বুঝি না, তাহলে আমরা দুটো দিকই ভালো পারবো আর বুঝতে সুবিধে হবে, এটা আমার মনে হয়। তো ট্রানজিটিভ মানে হচ্ছে সকর্মক, আর ইনট্রানজিটিভ মানে হচ্ছে অকর্মক। মানেটা কি? ট্রানজিটিভ মানে যার কর্ম আছে। কর্ম ইংরাজি কি কে বলবে? কর্ম ইংরাজি কি? অবজেক্ট। হ্যাঁ, একদম ভেরি গুড, অবজেক্ট। তাহলে এটা এখানে হচ্ছে অবজেক্ট থাকবে, এখানে হচ্ছে অবজেক্ট থাকবে না। ঠিক আছে, বোঝাতে বললাম? ট্রানজিটিভ মানে সকর্মক, মানে যার কর্ম থাকবে, যে ভার্বের কর্ম থাকবে, অবজেক্ট থাকবে। আর ইনট্রানজিটিভ মানে যে ভার্বের কর্ম থাকবে না, অবজেক্ট থাকবে না। যেরকম সিম্পল ভাবে বোঝাই, ধরো, আচ্ছা কি উদাহরণ হতে পারে? হুম আচ্ছা, ধরো সি রাইটস এ লেটার। ঠিক আছে, ট্রানজিটিভের উদাহরণ আমি দিচ্ছি। ধরো সি রাইটস এ লেটার, সি রাইটস এ লেটার। ঠিক আছে, এবার আমরা যদি ভার্বকে, এটা ইজিলি বোঝার কি উপায় আছে জানো? এটা একদম, আমি যেটা বলছি এটাকে একদম সারা জীবন মনে রাখবে, দেখবে কোনোদিন চিন্তা অসুবিধা হবে না। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করবে? ভার্বকে কি মানে হোয়াট, আর কাকে মানে হুম। এই দুটো দিয়ে ভার্বকে কোশ্চেন করো। কোশ্চেন করো তো, ফার্স্ট যদি কোশ্চেন করি সি রাইটস এ লেটার, ভার্বকে কোশ্চেন করতে হবে। ঠিক আছে, ভার্বকে, সে কি লিখছে, উত্তর আসছে কি আসছে না? কি উত্তর আসছে বলো? সে কি লিখছে? বলো বলো, আনসার মি, কি লিখছে বলো? হ্যালো, বলো, কেউ একজন বলো, সে কি লেটার। লিখছে? হ্যাঁ, ভেরি গুড। তাহলে উত্তর আমরা পাচ্ছি, সে কি লিখছে, যে কোনো একটা উত্তর। এই দুটো দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর পাচ্ছি কিনা। সে কাকে লিখছে, উত্তর আসছে না, ওকে অমিট। এবার তারপর যদি বলি সে কি লিখছে, চিঠি লিখছে। ঠিক আছে, উত্তর পেলাম, তার মানে এটা হবে ট্রানজিটিভ, এটা ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, কিন্তু এবার ইনট্রানজিটিভের একটা উত্তর দিচ্ছি, যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কোনো উত্তর না আসে, সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। ধরো কি দেওয়া যেতে পারে? আচ্ছা ধরো সি ক্রাইড এ লট। ঠিক আছে, ধরো সি ক্রাইড এ লট, সে প্রচুর কাঁদছিল। ঠিক আছে, এবার কি দিয়ে প্রশ্ন করো তো? সে কি কাঁদছিল, কোনো উত্তর হয়? হয় না। সে কাকে কাঁদছিল, কোনো উত্তর হয়? হচ্ছে না। তার মানে এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। বোঝাতে পারলাম? বুঝলে? সবাই বুঝলে কি বলছি?
হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ ম্যাম। সেটাই। শুধু এই দুটো মাথায় রেখে দেবে, এত জটিলতার মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। শুধু আমি ভার্বকে সোজা প্রশ্ন করব কি বা কাকে দিয়ে, হোয়াট অর হুম দিয়ে। উত্তর পেলে ট্রান্সিটিভ, না পেলে ইনট্রান্সিটিভ, মিটে গেল। ঠিক আছে? আচ্ছা, চলো এটা তো গেল ফাইনাইটের। ঠিক আছে, এবার যাচ্ছি নন ফাইনাইটের। এর কিন্তু তিনটে ভাগ। তিনটে ভাগ কি কি? ইনফিনিটিভ, আচ্ছা, পার্টিসিপল আর জিরান্ড। ঠিক আছে, ইনফিনিটিভ, পার্টিসিপল, জিরান্ড। আচ্ছা, ইনফিনিটিভের সম্বন্ধে কার কি ধারণা আছে একটু শুনি। ইনফিনিটিভ মানে আমরা মানে কোনো ডেফিনেশন বলতে হবে না, ভার্বের ম্যাডাম ফর্মটা টু ফর্ম। হ্যাঁ, বলো বলো বলো। টু টু এর পরে যে প্রেজেন্ট ফর্ম ইউজ হয় যে কোনো হ্যাঁ, ভার্বের। একদম ভেরি গুড। এটা আমরা এক কথায় বলবো টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, আরেকটা কথা মাঝখানে বলে রাখি, ওটা লিখলাম না। ভার্বের তিনটে ফর্ম আমরা জানি, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম, থার্ড ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, তিনটে ফর্ম আমরা জানি। তো এগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, ভার্বের তিনটে ফর্ম বিভিন্ন গ্রামার বইতে থাকে। ভার্বের তিনটে ফর্ম, ওগুলো তো অত লেখানো পসিবল নয়। বিভিন্ন গ্রামার বই দেখে ভার্বের যে তিনটে ফর্ম সেগুলো মুখস্থ রাখতে হবে। তার কারণ ভয়েস চেঞ্জের সময় কিন্তু আমাদের তিনটে ফর্মই কাজে লাগবে। তো ওগুলো কিন্তু লাগবে, ওগুলো নিজেরা বাড়িতে মুখস্থ রাখবে সবসময়, ভুলে গেলে সমস্যা। আচ্ছা, ইনফিনিটিভ মানে আমরা এক কথায় বুঝবো টু প্লাস V1, মানে টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, এইবার ইনফিনিটিভ তো এটা আমরা এক কথা এমনি বুঝে যাই, ছোট থেকে পড়ে এসেছি। কিন্তু আমরা তো এখন কম্পিটিটিভ লেভেলে এসেছি, আমাদের তো আরো ব্রডলি ব্যাপারটা জানতে হবে, অনেক বেশি কিছু জানতে হবে, তাই তো? তাহলে এবার আরো ইনফিনিটিভের যে আরো ডিটেলস সেগুলো আমাদেরকে জানতে হবে। যেরকম আমি তোমাদেরকে বলছি, দেখো ইনফিনিটিভ কিরকম হয়, কত রকমের। দেখো, ভার্বের সাথে ইনফিনিটিভ যুক্ত হচ্ছে। দেখো, ভার্বের সাথে ইনফিনিটিভ যুক্ত হচ্ছে যখন, ভার্বের সাথে ইনফিনিটিভ যুক্ত হচ্ছে যখন, সেরকম একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো উই ইট টু লিভ, আমরা খাওয়ার জন্য মানে বাঁচার জন্য খাই, খাওয়ার জন্য বাঁচি না, বাঁচার জন্য খাই। ঠিক আছে, উই ইট টু লিভ। আচ্ছা, হ্যাঁ, উই ইট টু লিভ। এবার এটা কি হচ্ছে, এই যে ভার্ব তার সাথে ইনফিনিটিভ হচ্ছে, বুঝতে পারছো? ভার্বের পরে ইনফিনিটিভ আসছে, ভার্ব প্লাস ইনফিনিটিভ। আচ্ছা, আবার হয় অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। সেটা কি রকম? অ্যাডজেক্টিভ প্লাস, এটা লিখছি না, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ। ধরো আই এম সরি টু হিয়ার ইট। ওকে, আই এম সরি টু হিয়ার ইট, আমি এটা শুনে দুঃখিত বোধ করলাম। আই এম সরি টু হিয়ার ইট। এই যে সরি, এটা অ্যাডজেক্টিভ, এরপরে ইনফিনিটিভ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, আর কি হয়? অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ, অ্যাডভার্ব প্লাস ইনফিনিটিভ। অ্যাডভার্বের সাথে ইনফিনিটিভ হয়। যেমন ধরো হি কেম আউট কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। হি কেম আউট, পরে যখন পার্টস অফ স্পিচ ডিটেলে করাবো তখন কিন্তু অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ ডিটেলসে বোঝাবো। হি কেম আউট কুইকলি টু ক্যাচ দ্য ট্রেন। তাহলে এখানে এটা কিন্তু অ্যাডভার্ব, তারপরে টু বসছে। ঠিক আছে? আচ্ছা, এবার হয় আর কিরকম হতে পারে, ধরো নাউনের পরে ইনফিনিটিভ। নাউনের পরে যদি ইনফিনিটিভ ধরি কিরকম হবে? নাউনের পরে ইনফিনিটিভ, ধরো আই হ্যাভ এ হাউস টু লেট। আই হ্যাভ এ হাউস টু লেট। আই হ্যাভ এ হাউস টু লেট। তাহলে হাউসটা নাউন, তারপরে এই যে ইনফিনিটিভ বসছে। আচ্ছা, এবার আসছি একটা পারফেক্ট ইনফিনিটিভ, যেটাকে আমরা পারফেক্টিভ ইনফিনিটিভও বলে থাকি। পারফেক্ট ইনফিনিটিভটা কি?
পারফেক্ট ইনফিনিটিভটা কি এটার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। ধরো কি এক্সাম্পল দেওয়া যেতে পারে? আচ্ছা, পারফেক্ট ইনফিনিটিভটা আগে বোঝাচ্ছি, শোনো, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো এগুলো তো সিম্পল, আগেরগুলো যে এক্সাম্পলগুলো দিলাম সিম্পল, ঠিক আছে? ভার্বের সাথে কখনো অ্যাড হচ্ছে, অ্যাডজেক্টিভের সাথে, কখনো অ্যাডভার্বের সাথে, কখনো নাউনের সাথে। পারফেক্ট ইনফিনিটিভ যেটা, মানে ধরো ইনফিনিটিভের যে অ্যাকশনটা ঘটছে, মানে এখানে কিন্তু আবার দুটো ভার্ব থাকবে, একটা ফাইনাইট হবে, একটা নন ফাইনাইট হবে, ঠিক আছে? আগেরগুলোতে সবাই লক্ষ্য করো যে একটা করে ভার্ব ছিল কিন্তু, এবারে থাকবে দুটো ভার্ব, একটা ফাইনাইট থাকবে, একটা নন ফাইনাইট থাকবে। তার মানে নিশ্চয়ই এখানে দুটো অ্যাকশন হবে, তাই দুটো ভার্ব থাকবে। ইনফিনিটিভের যে ভার্বটা থাকবে সেটা কিছুটা আগে হবে। আগে মানে ইনফিনিটিভের যে ভার্বটা থাকবে সেই কাজটা কিছুক্ষণ আগে হয়ে যাবে, বাকি যে ভার্বটা থাকবে তার কাজটা কিছুক্ষণ পরে হবে, তাই পারফেক্ট ইনফিনিটিভ। ধরো এমনি পারফেক্ট টেন্স মানে আমরা কি বুঝি, যে কাজটা কিছুক্ষণ আগে হয়ে গেছে। ধরো আমার হাতটা কিছুক্ষণ আগে কেটে গেছে, জাস্ট কিছুক্ষণ আগে হয়েছে, এটাকে আমরা পারফেক্ট বুঝবো তো, হ্যাঁ কি না? তাই তো, এটাকে আমরা পারফেক্ট বলি তো, যেটা জাস্ট কিছুক্ষণ আগে হয়ে গেছে, পারফেক্ট। সেরকম নামের মধ্যেই কিন্তু জিনিসটা লুকিয়ে আছে, নামটা মনে রাখলে ভালো করে জিনিসটা এমনিতেই বুঝে যাব। পারফেক্ট ইনফিনিটিভ মানে যে ইনফিনিটিভের যে অ্যাকশনটা আমাদের কিছুক্ষণ আগে হয়ে গেছে। যেরকম আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো এটা দিই, ধরো হি admitted to have uttered, বুঝতে না পারলে বলবে, হ্যাঁ, these words against me। আচ্ছা, এখানে দেখো একটা ফাইনাইট ভার্ব, এখানে দেখো টু হ্যাভ আটার্ড, এটা নন ফাইনাইট এখানে। তাহলে সে স্বীকার করেছে যে সে উচ্চারণ করেছে কিছু ওয়ার্ড আমার বিরুদ্ধে। আটার্ড মানে উচ্চারণ করা, সবাই জানো। আমার বিরুদ্ধে কিছু ওয়ার্ড সে উচ্চারণ করেছে, এটা সে স্বীকার করেছে। তাহলে স্বীকার করাটা আগে, মানে স্বীকার করার কাজটা আগে, না উচ্চারণ করেছে সে কাজটা আগে করেছে? কোন কাজটা আগে করেছে আমাকে বলো, এখানে কোন কাজটা আগে হয়েছে? উচ্চারণ করা। একদম। ধরো সে আমাকে আগের দিন কিছু খারাপ কথা বলেছে, পরের দিন স্বীকার করেছে যে হ্যাঁ গো তোমাকে আমি খারাপ কথা বলেছি, তোমার বিরুদ্ধে খারাপ কথা বলেছি। তাহলে আগের কাজটা হচ্ছে এটা, উচ্চারণ করাটা, তাই সেটার সাথে ইনফিনিটিভ যুক্ত হবে। আর অ্যাডমিটেড এটা তো সে পরে করছে, স্বীকারটা পরে করছে। বোঝাতে পারলাম? এটাই পারফেক্ট ইনফিনিটিভ। পরিষ্কার কথা, ইনফিনিটিভের যে কাজটা সেটা আগে হবে, তাই সেটা পারফেক্ট ইনফিনিটিভ। বোঝা গেল? এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের এক্সাম্পল। আচ্ছা, আরো কিছু ইনফিনিটিভের উদাহরণ আছে। ধরো সেরকম ধরো ডিরেক্ট ইনফিনিটিভ। ডিরেক্ট ইনফিনিটিভ মানে কি? এখানেও কিন্তু আমরা সেই নামের মধ্যেই লুকিয়ে আছে ব্যাপারটা। কি ডিরেক্ট মানে? কি কোনো কিছু ডিরেক্ট হয়ে যাচ্ছে, মানে ইনফিনিটিভে যেখানে টুটা আমাদের লাগছে না, ডিরেক্ট ইনফিনিটিভ সেটা, মানে সেখানে টু কিচ্ছু লাগবে না, ডিরেক্ট হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলবো ডিরেক্ট ইনফিনিটিভ, যেখানে টুটা অমিট হয়ে যাচ্ছে। যেরকম দেখো কিছু অক্সিলারি ভার্ব আছে, মানে সেগুলো মেন ভার্বই, কিন্তু সেগুলো যখন অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হবে তখন কিন্তু সেখানে টুটা অমিট হয়ে যাবে। যেরকম নিড আর ডেয়ার, নিড আর ডেয়ার, এই দুটো যখন নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ হবে, আর ইন্টারোগেটিভ অ্যাসপেক্টে ইউজ হবে, তখন কিন্তু টুটা বসবে না। কিন্তু এটা যদি অ্যাফার্মেটিভ অ্যাসপেক্টে ইউজ হয় তখন কিন্তু টু ইউজ হবে। দেখো তোমাদেরকে এক্সাম্পল দিলে ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। দেখো ধরো এটাকে আমরা অ্যাফার্মেটিভ হিসেবে, আচ্ছা অ্যাফার্মেটিভ নেগেটিভ মানে জানো তো, হ্যাঁ বাচক বাক্য, না বাচক বাক্য, জানো আশা করি। চলো উদাহরণটা দিই। ধরো হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, ইউ নিড টু
ওয়ার্ক হার্ড, মানে তোমার হার্ড ওয়ার্কের প্রয়োজন আছে। ঠিক আছে, এটা এটা অ্যাফার্মেটিভ না নেগেটিভ বলো? অ্যাফার্মেটিভ ম্যাম এটা। হ্যাঁ, অ্যাফার্মেটিভ। এখানে কোনো নাবাচক বাক্য, নাবাচক কোনো ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি না, এটা অবশ্যই অ্যাফার্মেটিভ। এখানে দেখো টুটা আছে, এই পার্থক্যটা বুঝতে হবে যে নিড আর ডেয়ার থাকা মানেই সব জায়গায় যে টু থাকবে না তা নয়। নিড আর ডেয়ারটা যখন আমরা অ্যাফার্মেটিভ বাক্যে ইউজ করছি তখন টু থাকবে, কোনো অসুবিধা নেই। থাকবে না কখন? যখন সেটা নেগেটিভ অ্যাসপেক্ট ইউজ করবো এবং ইন্টারোগেটিভ অ্যাসপেক্ট ইউজ করবো, তখনই থাকবে না। যেরকম দেখো, এটাকে যদি আমরা নেগেটিভলি ইউজ করি, দেখো তোমার হার্ডওয়ার্কের প্রয়োজন নেই, যদি বলি তোমার হার্ডওয়ার্কের প্রয়োজন নেই, ইউ নিড নট ওয়ার্ক হার্ড, তাহলে কি হলো? ইউ নিড নট ওয়ার্ক হার্ড, মানে তোমার হার্ডওয়ার্কের প্রয়োজন নেই। টুটা এখানে অমিট হয়ে গেল। এইখানে কিন্তু আমরা টুটা বসাবো ভেবেছিলাম, তো এইখানে টুটা বসাবো ভেবেছিলাম, কিন্তু এখানে টুটা বসলো না। ইউ নিড নট টু ওয়ার্ক হার্ড বসলো না। বোঝাতে পারলাম? এই নিডটা যখন নেগেটিভ অ্যাসপেক্টে ইউজ হবে তখন টুটা আমরা অমিট করে দেবো, ইউ নিড নট ওয়ার্ক হার্ড হলো। সাইডে লিখে দিলাম আমি নেগেটিভ করে। এবার ধরো ডেয়ারের আমি উদাহরণ দিচ্ছি একটা, ঠিক আছে, ডেয়ারের উদাহরণ দিচ্ছি। ধরো হি ডেয়ার নট গো ইন ডার্ক, ঠিক আছে। আচ্ছা, আগে আমি ডেয়ারের অ্যাফার্মেটিভের উদাহরণ দিই। হি ডেয়ার্স টু গো ইন ডার্ক, ঠিক আছে। আগে অ্যাফার্মেটিভের উদাহরণ দিচ্ছি। হি ডেয়ার্স টু গো ইন ডার্ক, সে অন্ধকারে যাওয়ার সাহস দেখিয়েছে, সে অন্ধকারে যাওয়ার সাহস দেখালো, সে অন্ধকারে যাওয়ার সাহস দেখিয়েছে, ঠিক আছে। তাহলে সেখানে কি করছি? সেখানে কিন্তু টুটা আছে, ঠিক আগের বারের মতোই টুটা আছে। এবার যখন এটাকে আমরা নেগেটিভ অ্যাসপেক্ট ইউজ করব তখন কি হবে? হি ডেয়ার নট গো ইন ডার্ক, হি ডেয়ার নট গো ইন ডার্ক। আগের বারের মতোই কিন্তু জিনিসটা উপর আর নিচ লক্ষ্য করলে দেখতে পাবে একদম সেম। ইউ নিড নট ওয়ার্ক হার্ড, হি ডেয়ার নট গো ইন ডার্ক, জাস্ট টুটা ওখানে অমিট করে দেবো, ঠিক আছে। এটা নেগেটিভ হয়ে যাচ্ছে যখন তখন। আচ্ছা, এবার একটা ইন্টারোগেটিভ করে দেখি। এবার এটাকেই যদি ইন্টারোগেটিভ করি, ডেয়ার হি গো ইন ডার্ক, এটাই তো অক্সিলারি হিসেবে সামনে চলে আসবে। ডেয়ার হি গো ইন ডার্ক। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবে, হি ডেয়ার্স টু গো ইন ডার্ক যখন করছি তখন কিন্তু এটা মেন ভার্ব, এটা কিন্তু মানে এটা ফাইনাইট হয়ে যাচ্ছে, এটা নন ফাইনাইট হয়ে যাচ্ছে। কিন্তু যখন আমরা নেগেটিভ করছি তখন কিন্তু তখনও এটা হচ্ছে ফাইনাইট, এটা হ্যাঁ তখন এটা ফাইনাইট থাকছে, আর কোনো ভার্ব এখানে নেই। হি ডেয়ার নট গো ইন ডার্ক এটা থাকছে। আর এটা যখন করছি ডেয়ার হি গো ইন ডার্ক তখন কিন্তু এটা অক্সিলারি ভার্ব হয়ে যাচ্ছে আর এটা মেন ভার্ব হয়ে যাচ্ছে, মানে ডেয়ারটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, ডেয়ারটা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। বোঝাতে পারছি? কিন্তু আগেরগুলোতে সেটা হচ্ছিল না, ঠিক আছে। এখানে ডেয়ারটা যখন সামনে চলে আসছে, ডেয়ার হি গো ইন ডার্ক, সে কি সাহস দেখাবে অন্ধকারে যাওয়ার, তখন ডেয়ারটা হয়ে যাচ্ছে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। এটাই হচ্ছে ডেয়ার আর নিডের যে দুটো ব্যাপার, ভালো করে মনে রাখো। যখন অ্যাফার্মেটিভ হবে তখন টু থাকবে, যখন নেগেটিভ আর ইন্টারোগেটিভ অ্যাসপেক্ট ইউজ হবে তখন টুটা অমিট হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবার ডিরেক্ট ইনফিনিটিভের আরো কিছু ভেরিয়েশন আছে। যেরকম দেখো, কিছু ভার্ব আছে যেগুলো ডিরেক্ট ইনফিনিটিভ হয়, আমি সেই ভার্বগুলো এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে। এগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে কিন্তু, কোন ভার্বগুলোর পরে ডিরেক্ট ইনফিনিটিভ হয়। ধরো লেট, বিড, মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, ঠিক আছে। এই কটাই ভার্ব আছে যেগুলো কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভের ক্ষেত্রে ইউজ হবে, এই ভার্বগুলো। কিন্তু এই ভার্বগুলো ডিরেক্ট ইনফিনিটিভে কি ইউজ হবে? এগুলোর কিন্তু অ্যাক্টিভ ভয়েস ইউজ হবে,
হুম, প্যাসিভ ভয়েসে কিন্তু ইউজ হবে না, শুধুমাত্র লেট বাদ দিয়ে। এখানে একটাই ভার্ব আছে লেট, যার অ্যাক্টিভ প্যাসিভ বোথ ফর্মেই ডিরেক্ট ইনফিনিটিভ ইউজ হবে। বাকি যতগুলো এখানে ভার্ব আছে সব ভার্বগুলোর শুধুমাত্র অ্যাক্টিভ ফর্মে ডিরেক্ট ইনফিনিটিভ হবে, শুধুমাত্র অ্যাক্টিভ ফর্মে ডিরেক্ট ইনফিনিটিভ হবে। তোমরা পারলে খাতায় নোট করতে পারো কিন্তু। আর এটার কিন্তু অ্যাক্টিভ প্যাসিভ দুটোতেই ডিরেক্ট ইনফিনিটিভ হবে, লেটটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা এবার এটার একটা তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছি। তার মানে ডিরেক্ট ইনফিনিটিভ মানে আমরা কি জানি, টু হবে না কিন্তু, ঠিক আছে, টু হবে না। তাহলে ধরো লেটের এক্সাম্পল আমি পরে দিচ্ছি, ঠিক আছে, আগে এমনি একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো মেক দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা লিখি যে আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, ঠিক আছে, আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, ঠিক আছে, আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে। আবার এটাকেই যখন আমি লিখবো, এই মেড ভার্বটাকেই, দুটোর মধ্যে পার্থক্যটা লক্ষ্য করো। লিখছি আমি, দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট অ্যান এসে। চেক দ্য ডিফারেন্স। দেখো, আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান এসে, এটা কিন্তু রয়েছে অ্যাক্টিভ ফর্মে, হ্যাঁ, আর দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট অ্যান এসে এটা রয়েছে কিন্তু প্যাসিভ ফর্মে। তাহলে আমি আগেই বলেছিলাম কি, যে বাকি যে ভার্বগুলো আছে তার অ্যাক্টিভ ফর্ম যখন থাকবে তখন ডিরেক্ট ইনফিনিটিভ হবে। দেখো এখানে কিন্তু কোথাও টু নেই, লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে কোনো টু নেই, কিন্তু প্যাসিভের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না। দেখো ওয়াজ মেড টু রাইট অ্যান এসে, দেখো টু আছে। বুঝতে পারছো সবাই? রেসপন্স করো। হ্যাঁ ম্যাডাম। ঠিক আছে, অসুবিধে হলেই বলবে। আচ্ছা এবার একটা লেটের এক্সাম্পল দিচ্ছি, তাহলে এইভাবে বাকি যে ভার্বগুলো আছে সবার ক্ষেত্রে এটাই হবে। হ্যাঁ, তারপর যেটা বলছিলাম যে বাকি যে ভার্বগুলো আছে সবার ক্ষেত্রে কিন্তু একই জিনিসই হবে, ওই অ্যাক্টিভে ডিরেক্ট ইনফিনিটিভ হবে আর প্যাসিভে কিন্তু আবার সেই টু চলে আসবে। এবার লেটের আমি দুটো এক্সাম্পল দিচ্ছি, অ্যাক্টিভ আর প্যাসিভ বোথ। দেখো দুটোতেই কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভ হবে। আচ্ছা ধরো দ্য টিচার লেট হিম গো আউট, ঠিক আছে, দ্য টিচার let him go out, the teacher let him go out। আচ্ছা এটা এটা কি ফর্মে আছে বলতো, অ্যাক্টিভ ফর্মে না প্যাসিভ ফর্মে আছে, কে বলবে আমাকে, বলো বলো একজন বলো, বাক্য দেখেই তো বোঝা যাচ্ছে অ্যাক্টিভ ফর্মে আছে না প্যাসিভ ফর্মে আছে, বলো। the teacher let him go out। আচ্ছা এবার বলো তো অ্যাক্টিভটা এটা বুঝলাম কি করে, এটা কেউ বলো আমাকে, যে দুজন উত্তর দিলে বলো নিজেদের মতো করে বলো যে কি করে বুঝলাম, ভার্ব দেখে, ভার্বের গঠন দেখে বুঝলাম পরের কথা, অ্যাক্টিভ বা প্যাসিভটা আমরা কি করে বুঝি যে কোন বাক্যটা অ্যাক্টিভে আছে বা প্যাসিভে আছে। না, ভার্বের প্রেজেন্ট ফর্ম সবসময় যে ওভাবে হবে ওটাও নয়, আসলটা কি জানো তো, ভার্বের ফর্ম দেখতে গেলে তোমার অনেক সময় ভুলও হয়ে যেতে পারে। ভার্বের ফর্ম দেখতে গেলে অনেক সময় কিন্তু ভুল হয়ে যেতে পারে, যে অ্যাক্টিভ করতে গিয়ে হয়তো দেখলে সেখানে প্যাসিভ হচ্ছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, টিচার তাকে বের করে দিল, কাজটা বের করাটা কাজটা কে করছে, টিচার করছে না স্টুডেন্ট করছে, কে কাকে বের করছে, টিচার বের করে দিচ্ছে তো। তাহলে এখানে সাবজেক্টের জায়গায় কে আছে, টিচারই আছে তো। কি বলছি বুঝতে পারছো? সবসময় বাক্যের মানে পড়ার চেষ্টা করবে যে টিচার তাকে বের করে দিল, ঠিক আছে, টিচার তাকে বের করে দিল, তাহলে বের করার যে কাজটা
এখানে যে ভার্বটা, হ্যাঁ, গো আউট যে ভার্বটা, তাই এখানে বেরটা কে করছে? টিচার করছে। তাহলে আগে দেখবো যে বের করছে সাবজেক্টে সেই আছে তো, টিচারই আছে, কিন্তু তখনই বুঝবো অ্যাক্টিভ ফর্মে আছে। কিন্তু যখন দেখবো বের করছে টিচার কিন্তু সে আছে অবজেক্ট, সে লাস্টে আছে, সাবজেক্টে অন্য কেউ আছে, যাকে বের করছে সে সাবজেক্টে আছে, তখন বুঝবো প্যাসিভ। ধরো আমি ভাত খাচ্ছি, তাহলে খাচ্ছে কে? খাচ্ছে আমি, খাচ্ছি তো, তাহলে আমি কিন্তু সাবজেক্টে আছি, সেটা কিন্তু অ্যাক্টিভ ফর্মে। ভাত খাওয়া হচ্ছে আমার দ্বারা, খাওয়াটা কাজ, সেম কাজই থাকছে, কিন্তু অবজেক্টটা যখন সামনে চলে আসছে, আরে আমি তো খাচ্ছি কিন্তু আমি তো লাস্টে, সেটা হয়ে যাবে তখন প্যাসিভ। এইটা যদি আমরা বুঝে নিতে পারি যে কাজটা কে করছে, সে সাবজেক্টে আছে না অবজেক্টে আছে, তখন আমরা বুঝবো অ্যাক্টিভ না প্যাসিভ। না আমরা যদি, হ্যাঁ, ভার্বের ফর্ম দেখেও তো বোঝা যায়, কিন্তু ভার্বের ফর্ম দেখতে গেলে কি হবে সেটা বুঝতে অনেকক্ষণ সময় লাগবে, আবার অনেক ক্ষেত্রে ভুলও হতে পারে, তাই না? ওই জন্য এইটা যদি আমরা বুঝে যেতে পারি খুব ইজিলি বুঝতে পারবো। টিচার তাকে বের করে দিল, হ্যাঁ, যে বলেছো একদম ঠিক বলেছো, অ্যাক্টিভ ফর্মে আছে এটা, ঠিক আছে। এবার দেখো প্যাসিভ ফর্মে এটা কি হবে, তাহলে তাকে বের করে দেয়া হলো, তাহলে হি ওয়াজ let go out, he was let go out by the teacher, he was let go out by the teacher। এবার দেখো অনেক সময় অনেকেই বলতে পারে যে ম্যাম বাই দেখে বোঝা যায়, বাই যেখানে থাকবে বুঝবো সেটা প্যাসিভে আছে, তাই তো? তাহলে দেখো আগের যে সেন্টেন্সটা, দ্য স্টুডেন্ট ওয়াজ মেড টু রাইট অ্যান এসে, সেখানে কি কোনো বাই আছে? সে সেন্টেন্সে কিন্তু কোনো বাই নেই। তাহলে এই সব জিনিস দেখে যদি আমরা আইডেন্টিফাই করি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে ভুল হয়ে যাবে, যে এখানে তো বাই নেই। অনেকেই বলে, আমি শুনেছি অনেক স্টুডেন্ট বলে বাই আছে মানে ওটা প্যাসিভ, প্যাসিভ সেন্টেন্স, আর বাই নেই মানে অ্যাক্টিভ। তাহলে এখানে তো কোনো বাই নেই, তাহলে এটা কি করে হচ্ছে? প্যাসিভ হচ্ছে। ওই জন্য এগুলো দেখে বোঝা যাবে না। আমাকে আগে সবসময় বারবার বলেছি যে ইংরাজিটা সেই ভালো পারে যে বাংলাটাও খুব ভালো পারে, তাই বাংলাটা ইংরাজির সাথে সাথে বাংলাটাও ভালোভাবে জানতে হবে, বাংলা মানে বুঝতে হবে, বাক্যের সেন্স বুঝতে হবে, সেটা অনুযায়ী ভার্ব কি বলছে, কে কাজ করছে, কাকে দিয়ে করাচ্ছে, সেই জিনিসগুলো যদি একবার বুঝে যাই তাহলে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। নাহলে যদি কিছু জিনিস আইডেন্টিফাই করে রাখি, মনে হয় এটা বসলে হয় ওটা বসলে হয় না, এইভাবে যদি ধারাবাহিকভাবে মুখস্থ রাখি না, তাহলে কিন্তু অনেক জায়গায় ভুল হয়ে যাবে। বোঝাতে পারলাম? দেখো এটা প্যাসিভ আছে, এটা প্যাসিভ আছে, এখানে কিন্তু দুটোতেই দেখো ডিরেক্ট ইনফিনিটিভ। লেটের ক্ষেত্রে একমাত্র দুটোতেই ডিরেক্ট ইনফিনিটিভ হচ্ছে, কোথাও টু নেই। দ্য টিচার লেট হিম গো আউট, হি ওয়াজ লেট গো আউট বাই দ্য টিচার, শুধু এটাই হচ্ছে এক্সেপশন, লেটটা। এখানে এই ভার্বগুলো কিন্তু তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। আচ্ছা, আর কিছু ফ্রেজ আছে যেগুলোর সাথে কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভ হয়, ঠিক আছে? সেরকম কিছু ফ্রেজ আমি বলছি। ধরো হ্যাড বেটার, had better, had rather, had better, had rather, would rather, would rather, would better, as soon, এগুলো না মুখস্থ রাখতে হবে, হ্যাঁ? as soon, তারপরে আছে আরেকটা, হ্যাঁ আরেকটা আছে sooner than, sooner than। আচ্ছা এগুলো সব কি সেন্সে ইউজ হবে? প্রেফার সেন্সে ইউজ হবে। এই যে ফ্রেজগুলো আছে, ধরো হ্যাড বেটার, হ্যাড রাদার, উড রাদার, উড বেটার, অ্যাজ সুন, সুনার দেন, প্রেফার হিসেবে ইউজ করছি, মানে এটার থেকে ওটা ভালো, এই জামাটার থেকে ওই জামাটা ভালো, কফির থেকে চা ভালো। এই যে প্রেফার করছি, একটার সাথে আরেকটাকে কম্পেয়ার করে প্রেফার করছি, সেক্ষেত্রে এগুলো হবে, ঠিক আছে? ধরো এখানে প্রত্যেকটা ভার্ব দিয়ে এক্সাম্পল হয়, আমি একটা এক্সাম্পল দিচ্ছি। দে হ্যাড সুনার স্টে দ্যান লিভ, they had sooner stay than leave। তাহলে এখানে এই যে লাস্টের যে ভার্বটা সুনার দেন, এটা ইউজ করলাম, হ্যাঁ, সুনার দেন, দুটো ভার্বের আগে বসবে, একটার আগে সুনার, একটার আগে দেন। দে হ্যাড সুনার স্টে দেন লিভ, মানে ছেড়ে চলে যাওয়ার থেকে থাকাই বেটার, প্রেফার করছি, মানে ছেড়ে চলে যাওয়ার থেকে এখানে থাকাটাই, স্টে করাটাই বেটার,
মানে সবে প্রেফার সেন্স ইউজ হচ্ছে, দে হ্যাড সুনার স্টে দ্যান লিভ। ঠিক আছে, এখানের ক্ষেত্রে কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভ ইউজ হচ্ছে, এখানে কিন্তু কোনো টু ইউজ হচ্ছে না। দে হ্যাড সুনার স্টে দ্যান লিভ, এই ফ্রেজগুলো তোমরা মনে রাখবে, এগুলো ডিরেক্ট ইনফিনিটিভে ইউজ হবে, এগুলোর পরে টু বসবে না। আচ্ছা, আরো কিছু আছে, ডিরেক্ট ইনফিনিটিভের অনেকগুলো ভাগ আছে। দেখো আরো কিছু ফ্রেজ আছে, ধরো হোয়াই নট আর হোয়াই, হোয়াই নট আর একটা আছে হোয়াই, এই দুটো ফ্রেজের ক্ষেত্রেও কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভ ইউজ হবে। ধরো এক্সাম্পল হিসেবে হোয়াই স্টে হেয়ার, হোয়াই স্টে হেয়ার, জিজ্ঞাসা করছি। দুটোই তো ইন্টারোগেটিভ, দুটোই তো ইন্টারোগেটিভ ওয়ার্ড, দুটোই তো সব প্রশ্নবোধক শব্দ, তো দুটো দিয়েই প্রশ্নই হবে। তাহলে হোয়াই স্টে হেয়ার এখানে কেন আছে, হোয়াই স্টে হেয়ার, তো এখানে কিন্তু ডিরেক্ট ইনফিনিটিভ ইউজ হচ্ছে, কোনো কিন্তু টু ইউজ হচ্ছে না। তাহলে এটাকেই যদি করি নট, হোয়াই নট স্টে হেয়ার, কেন এখানে যাচ্ছ না, সেম জিনিস, হোয়াই নট স্টে হেয়ার, ঠিক আছে, কেন থাকছো না এখানে, সেম জিনিস হচ্ছে। তাহলে এখানেও ডিরেক্ট ইনফিনিটিভ হচ্ছে। এই ফ্রেজগুলো মুখস্থ খুব ভালো করে রাখতে হবে। তারপরে দেখো আরেকটা যেটা হয়, হ্যাঁ আরো কিছু ওয়ার্ড আছে দেখো, যেরকম বাট, দেন, অ্যান্ড, এক্সেপ্ট, অ্যাজ, অর, এইগুলোর ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, মানে অনেক রুলসই থাকে, সব কি আর পরীক্ষায় খুব আসে, কিন্তু এই যে নিড আর ডেয়ার যেটা বললাম, এটা খুব ভালো করে মনে রাখবে একদম। আর এই যে লেট, বিড, মেক, নো, হেল্প, ফিল, হিয়ার, ওয়াচ, সি, এই যে ভার্বগুলো, এগুলো একদম মুখস্থ রাখবে। আর এই যে ফ্রেজগুলো বললাম, এগুলো আসে তবে খুব কম আসে, এগুলো মনে রাখবে, কিন্তু বাকিগুলো আরো ভালো করে, এ দুটো যদিও কম আসে, কিন্তু এই যে এখন যেটা লেখাচ্ছি এটা কিন্তু প্রচুর আসে, বাট, দেন, অ্যান্ড, এক্সেপ্ট, অ্যাজ, অর। ঠিক আছে, এর কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো এগুলো ডিরেক্ট ইনফিনিটিভ কি করে হচ্ছে, ধরো বাট, ফার্স্টে বাট দিয়েই করছি, হি ডিড নাথিং বাট ক্রাই, হি ডিড নাথিং বাট ক্রাই, সে কিছুই করছে না কান্না ছাড়া, সে কিছুই করছে না কান্না ছাড়া, মানে সে কিছুই করছে না, শুধুই কাঁদছে। তাহলে কাঁদছে, যাচ্ছে, খাচ্ছে, এগুলো তো টু দিয়ে ইউজ করি আমরা। হি ডিড নট নাথিং বাট টু ক্রাই, এটা আমরা ভেবেছিলাম হবে, কিন্তু এখানে টু হচ্ছে না, কারণ বাটের পরে টু হয় না। হি ডিড নাথিং বাট ক্রাই, এগুলোর পরে টু বসে না, ওপরে যেগুলো লেখা আছে। ঠিক আছে, এখানে ডিরেক্ট ইনফিনিটিভ হবে। ধরো আরো যদি এক্সাম্পল দিই, আচ্ছা, এক্সেপ্ট দিয়ে যদি কিছু দিই, এক্সেপ্ট দিয়ে, সি হ্যাড নাথিং টু ইট এক্সেপ্ট ড্রিঙ্ক ওয়াটার, she had nothing to eat except drink water, তার খাওয়ার মতো কিছুই নেই পানীয় জল ছাড়া, জল ছাড়া তার খাওয়ার মতো কিছুই নেই। তাহলে এখানে এক্সেপ্টের পরে কিন্তু আমরা টু দিচ্ছি না, ড্রিঙ্কটা কিন্তু এখানে ভার্ব, হ্যাঁ ড্রিঙ্কটা এখানে ভার্ব, কিন্তু ভার্বের আগে আমরা টু দিচ্ছি না, কারণ এটা ডিরেক্ট ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। সি হ্যাড নাথিং টু ইট এক্সেপ্ট ড্রিঙ্ক ওয়াটার, ঠিক আছে, টু রিমুভ হবে। এইগুলো আছে কয়েকটা ডিরেক্ট ইনফিনিটিভের, ঠিক আছে। আচ্ছা, আরেকটা আছে, হ্যাঁ আরেকটা যেটা আছে সেটা হচ্ছে যখন হ্যাভ প্লাস অবজেক্ট হবে, দেখো হ্যাভ প্লাস অবজেক্ট, সেটা কেমন, হ্যাভ প্লাস অবজেক্ট। আচ্ছা, এটা কিভাবে ইউজ হবে, ইন দ্য সেন্স অফ উইশ, উইশ সেন্সে যখন ব্যবহার হবে, উইশ সেন্সে কিরকম, মানে বোঝাটা খুব দরকার। হ্যাঁ, ধরো এটা ডিরেক্ট ইনফিনিটিভ হবে যখন হ্যাভ প্লাস অবজেক্ট হবে। দেখো লিখছি, দেখো আই উইল হ্যাভ হিম বিলিভ ইট, আই উইল হ্যাভ হিম বিলিভ ইট, লিখছি না, I will have him believe it.
আই উইল হ্যাভ হিম বিলিভ ইট। ঠিক আছে, দেখো এখানে হ্যাভ প্লাস অবজেক্ট আছে। হ্যাভ প্লাস অবজেক্ট আছে, এই যে হিম, এই যে আগের এটা বললাম, এই যে হ্যাভ প্লাস অবজেক্ট। তাহলে আই উইল হ্যাভ হিম বিলিভ ইট মানেটা কি? মানে আমি তাকে, মানে আমি উইশ করছি যেন সেটা বিশ্বাস করে। আই উইল হ্যাভ হিম বিলিভ ইট মানে আমি চাই যেন সেটা বিশ্বাস করে, বা আমি চাইছি বা আমি চাই যেন সেটা বিশ্বাস করে। আই উইল হ্যাভ হিম বিলিভ ইট। তাহলে এখানে আমাদের কি বলছে, যেন একটা টু দিলে দেখতে যেন সুন্দর লাগে মনে হচ্ছে না, আই উইল হ্যাভ হিম টু বিলিভ ইট। কিন্তু না, ওটাই তো অমিট হয়ে গেছে, আর ওই জন্যই তো এটা ডিরেক্ট ইনফিনিটিভ। আই উইল হ্যাভ হিম বিলিভ ইট যখন কোনো কিছু উইথ সেন্সে বোঝাবো এবং সেখানে হ্যাভ প্লাস অবজেক্ট থাকবে, তখনই হবে এটা। ঠিক আছে। আচ্ছা, এর আরেকটা লাস্ট যেটা আছে, ডিরেক্ট ইনফিনিটিভের, সেটার ফর্মটা বলছি, দেখো ওন্ট প্লাস হ্যাভ প্লাস হ্যাঁ, ওন্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জিরান্ড। জিরান্ডটা এখন এমনি পড়ে নাও, আমি এর পরের ক্লাসে জিরান্ড বোঝাবো, পার্টিসিপল বোঝাবো, তাহলে আমাদের নন ফাইনাইটটা কমপ্লিট হবে। ঠিক আছে। আচ্ছা হ্যাঁ, এটা কখন ইউজ করব, যখন আমরা কোনো কিছু অ্যালো করছি না, যখন আমরা সেন্স অফ ওন্ট অ্যালো, সেন্স অফ ওন্ট অ্যালো মানে আমরা যখন কাউকে কোনো অনুমতি দিচ্ছি না, সেই সেন্সে যখন ইউজ হবে। আচ্ছা, এটার একটা এক্সাম্পল দিয়ে দিই। ওন্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জিরান্ড। জিরান্ড আর পার্টিসিপেলের দেখতে একই রকম লাগে, কিন্তু ব্যাপারটা আলাদা। সেটা হচ্ছে যে আইএনজি যোগ থাকে ভার্বের শেষে। ঠিক আছে, ধরো এর একটা এক্সাম্পল দিচ্ছি। ওন্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জিরান্ড কি হতে পারে? আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট। আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট, আমি লিখছি আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট। আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট মানে আমি তোমাকে এইভাবে কথা বলার অনুমতি একদমই দিচ্ছি না। ঠিক আছে, আই ওন্ট হ্যাভ ইউ টকিং লাইক দ্যাট, আমি একদমই তোমাকে অ্যালো করছি না এইভাবে কথা বলার। তাহলে এই যে আমি অনুমতি দিচ্ছি না, আর দেখো গঠনটা পুরো মিলে যাচ্ছে। ওন্ট প্লাস হ্যাভ প্লাস অবজেক্ট প্লাস জিরান্ড। জিরান্ড মানে এই যে টকের পরে আইএনজি যোগ আছে, জিরান্ডটা পরে ডিটেলসে বোঝাচ্ছি। এই ক্ষেত্রে যখন ওন্ট অ্যালো মানে অ্যালো করছি না, তো এখানে দেখো টু বসছে না, ডিরেক্ট ইনফিনিটিভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ছিল ডিরেক্ট ইনফিনিটিভের কয়েকটা ব্যাপার। এই যে এ বি সি ডি ই এফ জি এইচ, জি অব্দি আছে। হ্যাঁ, এই কটা হচ্ছে ডিরেক্ট ইনফিনিটিভের ব্যাপার। ঠিক আছে, আর তার আগে যেগুলো ছিল সেগুলো তো তোমাদেরকে বললাম। ঠিক আছে, আরো কিছু ইনফিনিটিভের ব্যাপার আছে। আচ্ছা, আরেকটা বলে দিই তোমাদেরকে। হ্যাঁ, ধরো এবার হচ্ছে স্প্লিট ইনফিনিটিভ। স্প্লিট ইনফিনিটিভ স্প্লিট ইনফিনিটিভ সেটা কি? আচ্ছা, স্প্লিট ইনফিনিটিভটা হচ্ছে, মানে ধরো এই যে টু এর পরে, ধরো এই যে এখানে টু এর পরে ভার্ব দিয়েছি, টু এর পরে এই যে ভার্ব দিয়েছি, এর মাঝে কোনো অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ কিছু আসবে না। ঠিক আছে, তো সেটাকে আমরা স্প্লিট ইনফিনিটিভ বলি। এটা অনেক ক্ষেত্রে ইউজ করে, কিন্তু এটা গ্রামাটিক্যালি এরর। হ্যাঁ, এটা করা উচিত নয়। স্প্লিট ইনফিনিটিভ যেটা, এটা কিন্তু গ্রামাটিক্যালি এরর। এর একটা উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। ঠিক আছে, মানে যখন আমরা টু আর মেন ভার্বের মাঝখানে অ্যাডভার্ব ইনসার্ট করব, এটা কিন্তু ভুল। হ্যাঁ, দেখাচ্ছি তোমাদেরকে, দেখো ভুলটাই লিখছি। ইউ আর রিকোয়েস্টেড টু
কাইন্ডলি স্টে ফর সাম টাইম। কি বললাম? ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি স্টে ফর সাম টাইম। এখানে কি চেঞ্জ হচ্ছে দেখো, টু আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, মাঝখানে কাইন্ডলি ঢুকে গেছে, মাঝখানে অ্যাডভার্ব ঢুকে গেছে। এটা কি ঠিক? এটা তো ঠিক নয়, কিন্তু অনেকে এইভাবে ইউজ করে, ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি স্টে ফর সাম টাইম। না, এটা ইনকারেক্ট। এর কারেক্ট ফর্মটা কি হবে? কারেক্ট ফর্মটা হবে ইউ আর রিকোয়েস্টেড you are requested kindly, আপনাকে দয়া করে অনুরোধ করা হচ্ছে to stay for some time। তাহলে you are requested to kindly stay for some time, এটা ভুল। সঠিকটা কি? you are requested kindly to stay for some time। অ্যাডভার্বটাকে আমরা আগে নিয়ে চলে আসবো আর টু আর স্টেটাকে একসাথে রাখবো। এটা একটা গ্রামাটিক্যালি এরর, তো এটা জেনে রাখাটা দরকার। স্প্লিট ইনফিনিটিভ মানে যখন আমরা ইনফিনিটিভটাকে আলাদা করে দিচ্ছি, সেটা ভুল। ঠিক আছে? ইনফিনিটিভ এইভাবেই একসাথে থাকবে। চলো পরেরটা। আচ্ছা, এগুলো খুব আসে, হ্যাঁ, এগুলো এইভাবে না হলে এইভাবে আসে। এটা অনেক তোমরা আশা করি শুনেছো। হ্যাঁ, অ্যাডজেক্টিভ আর নাউনটা যখন অ্যাক্টিভ ভয়েসে থাকবে তখন ইনফিনিটিভ হবে। যেরকম দেখো, she is too ill to go out। she is too ill to go out, এই যে এখানে ইনফিনিটিভ আছে। আচ্ছা, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহৃত হচ্ছে। আচ্ছা, এটাকে নেগেটিভ করলে কি আসবে বলো তো? এটা অ্যাফার্মেটিভে, এটা তো she is too ill to go out। এটাকে যদি আমরা নেগেটিভ ইউজ করি কি আসবে বলো? না, দেখো। আচ্ছা, আর কেউ ট্রাই করবে বলো? she is too ill to go out, তার মানে এটার, আচ্ছা আগে বলো তো এটার বাংলা মানে কি মনে হচ্ছে? আমি আগে বাংলা মানেটা জিজ্ঞেস করি। খালি উত্তর জানলে হবে? বাংলা সেন্সটা কি হচ্ছে কি জানতে হবে তো। হ্যাঁ, বাংলা মানেটা বলো। বাংলা, একদম একদম। এই দেখেছো, বাংলাটা কিন্তু সবাই সুন্দর বলতে পারছো। এই জন্যই বলছি আগে বাংলাটা ভাববে। যখন পারছো না দেখবে আগে বাংলাটা ভেবে নেবে, সেটাকে ট্রান্সলেট করলেই তো ইংরেজি হয়ে যাবে। যে দুজন বললে একদম ঠিক বললে, সে এতটাই অসুস্থ যে সে বেরোতে পারছে না। সি ইজ সো ইল দ্যাট হি ক্যান নট গো আউট। এই তো, সেটাকে আমি ইংরেজিতে করলেই তো হয়ে যাবে। কিন্তু আমরা সবসময় কি করি? উত্তরের পিছনে দৌড়াই, উত্তরটা কি উত্তরটা কি। আমরা যদি একটু মাথা ঘাটি সেটাকে বাংলা থেকে আগে মনে ভেবে নিই না। আমাদের মাতৃভাষা তো বাংলা, বাংলাতে আমরা খুব মানে ব্যাপারটা আমাদের ইজিলি অ্যাক্সেসিবল বাংলাটা আমাদের কাছে। তো সেটাই যদি আগে ভেবে নিই, ঠিক আছে, ট্রান্সলেট করে দেবো। সেটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, এটাও তো একটা ল্যাঙ্গুয়েজ। শুধু এটা ভয় পাই কেন? কারণ এটা আমাদের মাতৃভাষা নয়, তাই ভয় পাই। কিন্তু আমরা আগে মাতৃভাষায় ভেবে নিই না, তারপরে সেটাকে ট্রান্সলেট করে দেবো, তাহলেই তো হয়ে যাবে। দেখো, সে এতটাই অসুস্থ, তাহলে সি ইজ সো ইল যে সে বেরোতে পারলো না। দ্যাট সি পারলো না, ইজ আছে, তার মানে প্রেজেন্ট ফর্মই হবে, কুড নট হবে না, ক্যান নট হবে। ক্যান নট গো আউট। সি ইজ সো ইল দ্যাট সি ক্যান নট গো আউট। এই তো হয়ে গেল। কিন্তু আমি যখনই একবার ডিরেক্ট ইংরেজি করতে যাব, যারা পারে ঠিক আছে, ডিরেক্ট ইংরেজি করতে যাচ্ছি আর হচ্ছে না, হচ্ছে না, এটা ওটা মাথায় আসছে। সবসময় আগে বাংলাটা ভাববে। আচ্ছা, এটা একটা হলো। এই যে টু আছে, সেটাকে যখন টুটাকে যখন স্প্লিট করছি, ভাঙছি, তখন এই যে আসছে নেগেটিভ, যখন করছে এই যে চলে আসছে। ঠিক আছে, আরেকটা দেখো, যখন অ্যাডজেক্টিভ ইউজ করছি, দেখো, সি ইজ গুড এনাফ টু হেল্প মি। সি ইজ গুড এনাফ টু হেল্প মি, এই যে এটা একটা অ্যাডজেক্টিভ। সি ইজ গুড এনাফ টু হেল্প মি।
এটাকে যদি আমি ভাঙি, এটা কিন্তু অ্যাফার্মেটিভই হবে। হ্যাঁ, সি ইজ গুড এনাফ দ্যাট শি ক্যান হেল্প মি। এটাকে যদি আমি কমপ্লেক্স সেন্টেন্সে ভাঙি, সি ইজ গুড এনাফ দ্যাট শি ক্যান হেল্প মি, তো এনাফ যখন বসাচ্ছি আমরা, এখানে কিন্তু টু আসছে। ঠিক আছে, এই দুটো আছে। অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, নাউনের ক্ষেত্রে এই দুটো আসবে। আচ্ছা, আর আছে, আর ইনফিনিটিভে কি আছে? ডিরেক্ট ইনফিনিটিভ হয়ে গেল তোমাদের। আচ্ছা আচ্ছা, হাউ দিয়ে, হ্যাঁ হাউ দিয়ে একটা আছে। হাউটা বলা হয়নি, হাউ দিয়ে একটা আছে। সেটা কি? হাউ প্লাস ইনফিনিটিভ। হাউ প্লাস ইনফিনিটিভ, এটা কিরকম ইউজ হবে? এটা একদম সহজ, এত জটিল কিছু নয়। হি নোজ হাউ টু রাইট ইংলিশ, যখন হাউ এর পরে টুটা বসছে, হাউ এর পরে ইনফিনিটিভটা বসছে। দেখো, হি নোজ হাউ টু রাইট ইংলিশ, সে জানে কি করে ইংরেজি লিখতে হয়। তাহলে এই যে হাউ টু, হাউ এর পরে ইনফিনিটিভ বসছে। মানে হাউ প্লাস ইনফিনিটিভটা কখন বসে জানো তো? মেনলি বসে যখন আমরা কোনো মেথড বা ধরো কোনো ম্যানার, সরি ধরো এই যে হাউ প্লাস ইনফিনিটিভ কোনো মেথড বা ম্যানার যখন বোঝাচ্ছি, ঠিক আছে, এই যে কি করে লিখতে হয়, এটা তো একটা ম্যানার, মানে ইংলিশ লেখাটা তো একটা মেথড বা প্রসেস। তাহলে হি নোজ হাউ টু রাইট ইংলিশ। বা ধরো উই টট হিম হাউ টু কুক ফুড, আমরা তাকে শেখালাম কি করে রান্না করতে হয়। তাহলে যে মেথড, ম্যানার বা কোনো প্রসেসিং, সেটা যখন বোঝাচ্ছি তখন হচ্ছে হাউ আসছে। তাহলে হাউ প্লাস টু, এটাও কিন্তু একটা ইনফিনিটিভের মধ্যে পড়ছে। ঠিক আছে, আচ্ছা এবারে কিছু ভার্ব বলছি, আজকে ইনফিনিটিভটা কমপ্লিট করব। হ্যাঁ, নাহলে এটা পরের দিন একটু রেখে দিলে আবার মাথা থেকে বেরিয়ে যাবে। ইনফিনিটিভটা কমপ্লিট করব, অনেকটা লেট হয়ে গেছে। ঠিক আছে, লাস্টটা বলছি তোমাদেরকে। হ্যাঁ, কিছু ভার্ব আছে আর অ্যাডজেক্টিভ আছে যেগুলো হচ্ছে ইনফিনিটিভকে ফলো করে। যেরকম ধরো এগ্রি, হ্যাপি, ডিজায়ার, নিড, ডেয়ার। নিড ডেয়ারটা তো আগেই বললাম। হোপ, এক্সপেক্ট, আর কি আছে? হোপ, এক্সপেক্ট, হ্যাঁ, ডিসিড, ওয়ান্ট, উইশ, রিফিউজ, ইগার, ফেল, গ্ল্যাড, হ্যাপি, আর দুটো আছে, হার্ড, আর ইজি। এই যে ভার্ব আছে কিছু, এর মধ্যে কিছু অ্যাডজেক্টিভও আছে কিন্তু। হ্যাঁ, এই যেগুলো বললাম এগুলো কিন্তু, এগুলোর পরে কিন্তু ইনফিনিটিভ হয়। ঠিক আছে, এগুলো বললাম। তাহলে মোটামুটি সবই হলো। ডিরেক্ট ইনফিনিটিভ হয়ে গেছে, পারফেক্টিভ ইনফিনিটিভ, আর অ্যাডজেক্টিভ নাউন দিয়ে বললাম, স্পিরিটিভ। হ্যাঁ ঠিক আছে, মোটামুটি ইনফিনিটিভটা কমপ্লিট হলো। আচ্ছা, পরের দিন তোমাদেরকে আমি জিরান্ড করাবো, তারপরে যদি টাইম হয় তো পার্টিসিপেল করাবো। ঠিক আছে, এগুলো তো অনেক ভাস্ট ব্যাপার, ভালো করে বোঝাতে হবে। ঠিক আছে, আচ্ছা আজকে তো ক্লাসটা শেষ এখানে করতে হচ্ছে। আচ্ছা, কেমন লাগলো সবাই ক্লাস করে একটু শুনি, আমি প্রথমবার ক্লাস নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। দেখো, কারোর কোথাও লেখা বাকি থাকলে বলবে। হ্যাঁ, আচ্ছা তোমাদের ক্লাসের শেষে কিন্তু এইটার পিডিএফও দিয়ে দেবো, মানে এই যে ক্লাস নোটের পিডিএফ সুন্দর করে পাঠানো থাকবে, কোনো চাপ নেই, পরে দেখেও লিখতে পারবে বাড়িতে, টাইম নেই। ক্লাস কেমন লাগলো সবার বলো একটু শুনি। না, HERD, হার্ড।
হয়ে গেছে লেখা? না 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 ডাইরেক্ট ইনফিনিটিভ না, দেখো আমি এ বাবা ভুল বুঝছে। ডাইরেক্ট এক সেকেন্ড, ডাইরেক্ট ইনফিনিটিভ এখানেই এন্ড হয়ে গেছে। এই দেখো উপরে দেখাচ্ছি, দেখো ডাইরেক্ট ইনফিনিটিভের দেখো কতগুলো সাব পয়েন্ট আছে। এ, এই দেখো এ বি সি ডি ই এফ জি, বললাম না এতগুলো ডাইরেক্ট ইনফিনিটিভ। এখানে ডাইরেক্ট ইনফিনিটিভটা এখানে শেষ। ও শিট, এটাই হ্যাঁ 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 হ্যাঁ, ডাইরেক্ট ইনফিনিটিভটা এখানে শেষ, ঠিক আছে। তারপরে এই যে স্প্লিট ইনফিনিটিভ আছে, হ্যাঁ ডাইরেক্ট ইনফিনিটিভটা এখানে শেষ। তারপরে এই যে স্প্লিট ইনফিনিটিভ আছে, এগুলো তো আলাদা। আবার এটা বোঝালাম, আবার হাউ প্লাস ইনফিনিটিভ, মানে অনেক ভাগ আছে তো এগুলো। এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে, এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে, আর কিছু নাউন আছে যেগুলো ফলো করে ইনফিনিটিভকে, এটাই বললাম। বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আর কারো কিছু জিজ্ঞাসা আছে? আরে কেউ কিছু বলো, সবাই ঘুমিয়ে গেল নাকি? ঠিক আছে তো, ঠিক আছে, তাহলে আজকে ক্লাসটা এত দূর এন্ড করছি। চলো, গুড নাইট।